প্রিয় দর্শক, প্রথম আলোর নিউজরুম থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বায়েজিদ আহমেদ। আজ আমাদের নির্বাচিত খবর, মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ এই বিষয়ে আমরা আলোচনা করব আমাদের সহকর্মী হেড অফ ফার্স্ট নিউজ ইমাম হোসেন সাইদের সঙ্গে। সাইদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। বাইজিদ, আপনাকেও ধন্যবাদ। আজ তো একটা রায় হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে। আপনি যদি বলেন যে তার বিরুদ্ধে যে মামলাটি হয়েছিল এবং তার বিরুদ্ধে কয়টি অভিযোগ ছিল এবং সেই প্রেক্ষিতে আজ যে রায়টা দেওয়া হলো তার সামারি যদি আমাদেরকে একটু জানান। ধন্যবাদ। মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে আজকে যে রায়টা হলো, এটা একটা মোটামুটি দীর্ঘ পথ পাড়ি দিতে হয়েছে। গত বছরের 17ই অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠনের পর প্রথম যে মিস কেস বা বিবিধ মামলা ট্রাইব্যুনালে দাখিল করা হয়, সেটা ছিল আজকে যেই মামলাটা রায় হলো সেই মামলা। প্রথমে এই মামলায় একমাত্র আসামি ছিলেন শেখ হাসিনা। পরবর্তীতে এই মামলায় পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের নাম যুক্ত হয় জি, এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, তাকেও এই মামলার আসামি করা হয়। তো এই মামলার যদি শুনানি পুরোটা যদি আমরা ফলো করি, এই শুনানিতে প্রসিকিউশন যত ধরনের সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করা যায় তারা সেটা সর্বোচ্চ চেষ্টা করেছে। এই মামলায় যেহেতু শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান পলাতক, তাদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী ছিল। আর চৌধুরী আবদুল্লাহ আল মামুন এই মামলার একমাত্র আসামি, যিনি গ্রেপ্তার হয়েছিলেন, কারাগারে ছিলেন। পরে তিনি অপরাধ স্বীকার করে অ্যাপ্রুভার হিসাবে, বাংলা যদি আমরা বলি রাজসাক্ষী হিসাবে, আদালতে জবানবন্দি দেন এবং অপরাধ স্বীকার করেন। এই তিনজনের বিরুদ্ধে যে রায়টি হলো সেই রায়টি যদি আপনি আগে বলেন। এই মামলায় মোট 5টা অভিযোগ আনা হয়েছিল। আমি যদি ক্যাটাগরিক্যালি বলি, তাহলে একটা হচ্ছে উস্কানিমূলক বক্তব্য প্রদান, আন্দোলন দমনের জন্য বা আন্দোলনকারীদের নির্মূল করার জন্য মারণাস্ত্র ব্যবহারের নির্দেশনা দেওয়া, যেটাকে লেথেল উইপেন বলা হয়। লেথাল উইপেল যেটাকে বলা হচ্ছে। একই সঙ্গে রংপুরের শিক্ষার্থী আবু সাইদ, যিনি জুলাই গণঅভ্যুত্থানে প্রথম শহীদ হয়েছিলেন, সেই বিষয়টাও এই মামলায় অভিযোগে এসেছে। সর্বশেষ 2টি অভিযোগ ছিল আশুলিয়ায় 6 জনের লাশ পোড়ানোর ঘটনা এবং চানখারপুলে 6 জন হত্যাকাণ্ডের ঘটনায়। মোটা দাগে এই 5টা অভিযোগ ছিল। আদালত ট্রাইব্যুনাল আজকে যে রায় দিয়েছেন তাতে দেখা গেছে প্রথম যে অভিযোগ উস্কানিমূলক বক্তব্য, সেই উস্কানিমূলক বক্তব্যের জন্য শেখ হাসিনাকে আমৃত্যু কারাদণ্ড, যেটা গত বছরের 14ই জুলাই উনি দিয়েছিলেন। গণভবনে একটা সংবাদ সম্মেলনে শেখ হাসিনা, যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলছিল কোটা সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে, তখন শেখ হাসিনা যে বক্তব্য দিয়েছিলেন সংবাদ সম্মেলনে, সেইটা যে উস্কানিমূলক ছিল সেটা ছিল 1 নম্বর অভিযোগ। সেই অভিযোগে শেখ হাসিনার আমৃত্যু কারাদণ্ড। বাকি 4টা অভিযোগের মধ্যে দুটা অভিযোগে সুনির্দিষ্টভাবে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। একটা হচ্ছে চানখারপুলের ঘটনায়, আরেকটা হচ্ছে আশুলিয়া লাশ পোড়ানোর ঘটনায়। তিনজন তো একই ধরনের মামলার আসামি। সেই ক্ষেত্রে রাজসাক্ষী হিসেবে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, তাকে তো 5 বছরের সাজা দিয়েছে। তো এটি নিয়ে যদি একটু বলেন। না, আমাদের ফৌজদারি বিচার ব্যবস্থায় এই বিষয়টা আছে, ট্রাইব্যুনাল আইনেও আছে। কেউ যদি অপরাধ স্বীকার করে এবং পুরো ঘটনার সত্য বিবরণ তুলে ধরে, তাহলে তিনি এক ধরনের রেমিডি পেতে পারেন ট্রাইব্যুনালের বিবেচনায় যদি নেয়। তো এই ক্ষেত্রে আমরা দেখলাম যে চৌধুরী আবদুল্লাহ আল মামুনের যে সাজা কমলো 5 বছরের কারাদণ্ড, সেটা মূলত তিনি যে পুরো ঘটনার একটা সত্য বিবরণ প্রকাশ করেছেন, স্বেচ্ছায় অপরাধ স্বীকার করেছেন এবং কার কী দায় দায়িত্ব ছিল সেটা যে উল্লেখ করেছেন, সেই বিষয়টা হয়তো বিবেচনায় নিয়ে ট্রাইব্যুনাল তার সাজা 5 বছরের কারাদণ্ড দিয়েছে। এই যে ট্রাইব্যুনালের যে রায়, সেই রায় কিভাবে বাস্তবায়ন হবে? কারণ শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল দুইজনই তো পলাতক। রায় বাস্তবায়নের আগে আরেকটা পর্ব আছে, সেটা হচ্ছে যদি এই রায়ের বিরুদ্ধে আপিল করার একটা সুযোগ আছে, কিন্তু কোনো আসামি যদি পলাতক থাকেন তার পক্ষে সেই সুযোগটা নেই। 2টা অপশান আছে, একটা হচ্ছে আসামিকে ট্রাইব্যুনালে বা দেশের অন্য কোনো আদালত আত্মসমর্পণ করতে হবে পলাতক অবস্থা থেকে ফিরে এসে, অথবা
দেশের আইনশৃঙ্খলা বাহিনী যদি পলাতক কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারে তাহলেও তিনি সুযোগটা পেতে পারেন আপিল করার। আচ্ছা, সে আপিলটা করতে হয় আইন অনুযায়ী 30 দিনের মধ্যে। যেহেতু এই মামলার প্রথম দুই আসামি শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান, আমরা জানি তারা দুজনেই ভারতে আছেন, সেক্ষেত্রে আপিল করার সুযোগ তারা যদি দেশে না আসেন, আচ্ছা। আপিল করার সুযোগ তারা পাচ্ছেন না। এখন রায় হওয়ার পর সরকারের দিক থেকে কূটনৈতিকভাবে চেষ্টা চালানোর আবার সুযোগ আছে। কয়েকটা দেশের সঙ্গে আমাদের বন্দি বিনিময় চুক্তি আছে, সেটা ভারতের সঙ্গেও আছে। আচ্ছা, কিন্তু আমরা গত 1 বছরের এই নানা অভিজ্ঞতায় জানি যে বিষয়টা সহজ হবে না। আচ্ছা। আপনি নিজেও দেখেছেন শেখ হাসিনার রায় দেওয়াকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা তৈরি হয়েছে, সংবাদও হয়েছে যে শেখ হাসিনার বয়স বিবেচনায়, উনি নারী, ওনার সার্বিক পরিস্থিতি বিবেচনায় কোন বিষয়টাকে বেশি প্রাধান্য দেওয়া হবে, মৃত্যুদণ্ড নাকি তার যাবজ্জীবন কারাদণ্ড? আপনি আজকে যে রায়টা দেখলেন এটাকে কি মনে করেন? না, আমাদের আইনে যেটা আছে ফৌজদারি বিচার ব্যবস্থায়, সেটা হচ্ছে যদি আসামি নারী হন, বয়স্ক মানুষ হন, তাহলে জামিনের ক্ষেত্রে তিনি একটা অগ্রাধিকার পান। অসুস্থ মানুষ যদি হয় তিনি অগ্রাধিকার পান। কিন্তু সাজার ক্ষেত্রে কি সেটা সাজার প্রযোজ্য? ক্ষেত্রে সেই বিবেচনার সুযোগ নেই। সাজার ক্ষেত্রে সাক্ষ্য প্রমাণে যদি সন্দেহাতীতভাবে কোনো বিষয় প্রমাণিত হয়, তাহলে শুধু নারী কিংবা অসুস্থ বা বয়স বিবেচনায় সেটা একেবারেই ট্রাইব্যুনালের এখতিয়ার, বিচারকদের এখতিয়ার। তো এই ক্ষেত্রে তো আমরা দেখলাম যে সর্বোচ্চ সাজাটাই দেওয়া হয়েছে। তো যেহেতু সর্বোচ্চ সাজা হয়ে গেছে, তা এরপরে ওনার বয়স কিংবা এই নারী কিংবা অন্যান্য অসুস্থতা, এই পারিপার্শ্বিকতা। বিষয়গুলো এখন আর ঠিক আসে না, যেহেতু অলরেডি রায় ডিক্লেয়ার হয়ে গেছে। আমরা এবার যদি একটু প্রতিক্রিয়ার দিকে নজর দিই, যে আমরা দেখছিলাম যে গতকাল রাত থেকে বিশেষ করে দক্ষিণবঙ্গে গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর ওই এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা কিন্তু রাস্তায় গাছ ফেলে চলাচলের প্রতিবন্ধকতা তৈরি করেছে। তারা রাস্তায় আগুন দিয়েছে, বিভিন্ন যানবাহনে আগুন দিয়েছে। আজও সারাদিন মোটামুটি তারা একই ধরনের তৎপরতা করেছে। আবার আমরা দেখলাম যে একদল বিক্ষুব্ধ জনতা বঙ্গবন্ধুর বাড়িতে ধানমন্ডি 32-এ তারা ভাঙতে গেছে, সেখানে পুলিশ লাঠিচার্জ করেছে, সেনাবাহিনীও মোটামুটি তাদেরকে নিবৃত্ত করার চেষ্টা করেছে। এই যে প্রতিক্রিয়া, এটাকে কিভাবে আপনি মূল্যায়ন করবেন? আমি রায়ের প্রতিক্রিয়া সম্পর্কে বিচারিক ব্যবস্থা থেকে আগে দুইটা জিনিস বলি। এই রায় ঘোষণার পর আমাদের অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান, উনি যে প্রতিক্রিয়া দিয়েছেন তার একটা প্রতিক্রিয়া ছিল জুলাই বিপ্লবে শহীদেরা ন্যায় বিচার পেয়েছেন, রাষ্ট্র ন্যায় বিচার পেয়েছে। এটা ছিল তার একটা প্রতিক্রিয়া। তার প্রতিক্রিয়ায় উনি যে সংক্ষিপ্ত বক্তব্য দিয়েছেন, সেখানে আরেকটা বিষয় ছিল যেটা খুব সিগনিফিক্যান্ট। এই রায় ভবিষ্যতের জন্য একটি বার্তা। আচ্ছা, তার এই বক্তব্যের মধ্যে অনেক মেসেজ আছে। একটা হচ্ছে আগামীতে যারা শাসক আসবেন তাদের জন্য এটা একটা বার্তা। আবার কেউ হয়তো অন্যভাবেও ভাবতে পারেন, আবার কোনো এক সময় যদি দেশের এই পট পরিবর্তন ঘটে, তখন হয়তো এটার আরেক রকম বার্তা হবে। আচ্ছা, তো বাংলাদেশের যে বাস্তবতা, যেই কোনো বিচারের ক্ষেত্রেই যেই পক্ষের বিপক্ষে রায় যায় তারা সংক্ষুব্ধ হয়, তারা সবসময়ই বিচার মানে না এবং বলে যে ন্যায় বিচার পায় না। তো আমাদের সমাজে এই বিষয়টা আছে, যেই কোনো রায়েরই পক্ষে বিপক্ষে একটা প্রতিক্রিয়া তৈরি হয়। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে, ছাত্রলীগ ইতিমধ্যেই নিষিদ্ধ। তো আওয়ামী লীগের নেত্রীর এই মৃত্যুদণ্ডাদেশ হয়েছে, তো তারা তাদের যতটুকু শক্তি সামর্থ্য আছে তারা সেই প্রতিক্রিয়া দেখাবেই। আচ্ছা, বাংলাদেশের যে বর্তমান সরকার, আইনশৃঙ্খলা বাহিনী, তাদের দায়িত্ব হচ্ছে সাধারণ মানুষের জীবনযাত্রা যাতে ব্যাহত না হয়, কোনো যাতে সহিংসতার কারণে কোনো যাতে প্রাণহানি না ঘটে সেরকম আগাম প্রস্তুতি রাখা। ইতিমধ্যে আছেও, বিভিন্ন জায়গায় আমরা আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা দেখতে পাচ্ছি এবং যে কোনো সহিংস কর্মকাণ্ড আইনসিদ্ধভাবে এটা নিয়ন্ত্রণ করা সরকারের দায়িত্ব। আমার ধারণা
যে কোনো সহিংস প্রতিক্রিয়ার বিষয়টা সরকারের বিবেচনায় আছে এবং আইন শৃঙ্খলা বাহিনী সেভাবে নিশ্চয়ই কাজ করবে, মানুষকে আশ্বস্ত করবে, আচ্ছা। মানুষ যাতে রাস্তায় নিরাপদে চলাফেরা করতে পারে। এইটার সঙ্গে আমি যদি যোগ করি যে বঙ্গবন্ধু বাড়িতে একদল মানুষ তারা মব তৈরি করলো, তারপরে গেল বাড়ি আবারও ভাঙার জন্য, ঠিক আছে, সেক্ষেত্রে অবশ্যই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে, তাদেরকে ছত্রভঙ্গ করেছে, সাউন্ড গ্রেনেড তারা নিক্ষেপ করেছে, তারা ওই বাড়ি ভাঙার জন্য দুটি যন্ত্র নিয়ে গিয়েছিল, ঠিক আছে। আজ তো রায় হচ্ছে, সেক্ষেত্রে আবার এটা কি এক ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড কিনা, দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা কিনা? জুলাই গণ অভ্যুত্থানের পর প্রায় 15 মাস পার হয়েছে। সমাজে, রাষ্ট্রের সর্বক্ষেত্রে শৃঙ্খলা, স্থিতিশীলতা, এই বিষয়গুলো যাতে সরকার শক্তভাবে মোকাবেলা করে, সেইটা সরকারের দায়িত্ব। আমরা আশা করব যে কোনো ধরনের আইন বহির্ভূত কর্মকাণ্ড বা আইন নিজের হাতে তুলে নেওয়ার মতো কর্মকাণ্ড বা যে কোনো সহিংসতা, বিশৃঙ্খলা, সেইগুলা সরকার আগাম ব্যবস্থা নেবে। এবং এই ধরনের ঘটনা যদি ঘটে তাহলে মানুষের মধ্যে শঙ্কা তৈরি হয়, নানা নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হয়, জীবনযাত্রা ব্যাহত হয়। আর জুলাই গণঅভ্যুত্থানের পর 3টা বিষয় সামনে এসেছিল: বিচার, সংস্কার এবং নির্বাচন। রাইট। আমার মনে হয় যে আমাদের রাজনৈতিক দল, নাগরিক সমাজ, সরকার সবারই উচিত একটা শান্তিপূর্ণ, অবাধ, সুষ্ঠু নির্বাচন যাতে বাংলাদেশে আগামী ফেব্রুয়ারি, যেটা সরকারের পক্ষ থেকে বলা হয়েছে ফেব্রুয়ারির প্রথমার্ধে হতে পারে, সেই দিকে বেশি মনোযোগ দেওয়া, সেই দিকে সবাই সহযোগিতা করা, যাতে আমরা একটা গণতান্ত্রিক ব্যবস্থায়, যেখানে যেই আন্দোলনের পিছনে যে গণ অভ্যুত্থান হলো তার মধ্যে একটা অন্যতম আকাঙ্ক্ষা ছিল গণতন্ত্রের আকাঙ্ক্ষা। তো এই গণতন্ত্রের যাত্রায় যাতে আমরা যেতে পারি, সেজন্য নির্বাচনের প্রতি সরকার, রাজনৈতিক দল যার যার অবস্থান থেকে ভূমিকা রাখবে। কারো পক্ষ থেকে এমন কিছু করা উচিত হবে না যাতে নির্বাচনের পথে বাধা তৈরি হয়, প্রতিবন্ধকতা তৈরি হয় এবং দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে, সেই চেষ্টা সবার করা উচিত। ইমাম হোসেন সাইদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাইজিদ, আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, কথা বলছিলাম প্রথম আলোর হেড অফ ফার্স্ট নিউজ ইমাম হোসেন সাইদের সঙ্গে। আজ আমরা আলাপ করছিলাম মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে, সেই রায় এবং মামলার অন্যান্য দিক, এছাড়া সারা দেশে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নানামুখী তৎপরতা এবং ধানমন্ডি 32-এ বঙ্গবন্ধুর বাড়িতে একদল বিক্ষুব্ধ জনতা তারা বাড়ির অবশিষ্ট অংশকে ভাঙার জন্য যে আবার তৎপরতা দেখিয়েছে, এবং সেই প্রেক্ষিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে পুলিশ এবং সেনাবাহিনী যে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে, সেগুলো নিয়ে চুলচেরা বিশ্লেষণ করার চেষ্টা করলাম। মোটামুটি এই ছিল আজ আমাদের প্রথম আলোর নির্বাচিত খবর। আগামীকাল নতুন কোনো বিষয়ে, নতুন কোনো সহকর্মীকে নিয়ে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, আর প্রথম আলোর সঙ্গেই থাকুন।